আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন বাংলাদেশে, এবং নতুন বাংলাদেশ নিয়ে স্পেশালি কথা বলছি। এবং এতক্ষণ কথা বলছিলাম যে অবস্থা, সবচেয়ে বড় কথা আমরা ডায়মন্ড ওয়ার্ল্ডের কথা আমরা শুনছি, বিয়েতে ডায়মন্ড দেবে, বাচ্চার জন্ম হলে ডায়মন্ড দেবে। আমরা সারপ্রাইজ যে দিলীপ কুমারের কথা কিন্তু আমরা কখনো শুনি নাই। আমরা ডায়মন্ড আমার মনে নাসিম ভাই উপহার করছেন, আমি ভাই করছেন, কিন্তু এই কল্পকাহিনী ভাই আমি কখনো শুনি নাই। আমরা দেখলাম ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমি ব্যারিস্টার সাহেব 1 মিনিট করে আমি বিষয় কথা, তারপর আমি কলার কাছে আবার যাবো। এই ডায়মন্ড ওয়ার্ল্ড আপনি জানেন নিশ্চয়, কাহিনীটা শুনছেন তাই না? এই ডায়মন্ড ওয়ার্ল্ডের মাফিয়া বলেন, চক্র বলেন, দিলীপ সাহেব বলেন, মানে তার শেল্টারটা কে? হু ইজ হিজ শেল্টার? আসলে ডায়মন্ড ওয়ার্ল্ডের পিছনে যদি থাকান, এটা কিন্তু একটা মানি লন্ডারিং মেশিন। হ্যাঁ, নট অনলি দ্যাট, আপনি ডায়মন্ডের কাহিনী জানেন কিনা আমি জানি না। ডায়মন্ড গ্লাস করে ডায়মন্ড করে ছাড়া দিয়েছে। হ্যাঁ, ওইটা তো করছেই। এইটার পিছনে মেইন কারণটা যে ডায়মন্ড তো অত অ্যাভেলেবল না, তো এখানে যতটুকু পারছে কাজ বলে চালাইছে, বিকজ দে হ্যাভ টু সেল সামথিং টু গেট দি মানি। বাট সে কিভাবে করলো? হু ইজ দ্য শেল্টার? এইটাই তো কথা। আপনার ডায়মন্ড যদি এত বড় একটা ডায়মন্ডের, আপনারা তো তখন, আমি বলতেছি ছোট্ট এই ধরেন 100 গ্রামের একটা ডায়মন্ড যদি পান, সেটার দাম কত হইতে পারে আপনার? অনেক টাকা। হ্যাঁ, সো এইরকম যদি 2টা 4টা 6টা পিস আপনার সিম্পল আপনার স্যুটের পকেটে করে আপনি, না আপনি এটা বুঝেন না, আমি চুরির কথা বলছি না। না না, আমি বলতেছি যে এটা ছিল, এই জিনিসটা তো অর্গানাইজ করছে আগের যে সরকার, সেটার মেইন পারপাস ছিল মানি ট্রান্সফার করা বাংলাদেশ থেকে। আপনি আমার কথাটা এখনো বুঝেন নাই। প্রথম আলোর রেফারেন্সে বলছি আমি, সে দেশ থেকে নিয়ে আসছে, দ্যাটস নট এ ম্যাটার। এটা হচ্ছে চা খাওয়ার সময় সে যেটা কি করতো, যে ডায়মন্ড দিত না, গ্লাস দিয়া দিত, গ্লাস, মানে বুঝছেন তো, দিয়া এটা ধরেন আপনার 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 1 কোটি টাকা, তাহলে আপনি আপনার মেয়ের বিয়েতে দিচ্ছেন, ডায়মন্ডের পুরো চেইন দিবেন, উনি উনার ভাইয়ের বিয়েতে ডায়মন্ডের পুরো জিনিসটা দিবে। এটা কিন্তু ডায়মন্ড না, এটা ছিল গ্লাস, বুঝছেন তো। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই খাজা বাবা, এই ডায়মন্ড বাবা কার শেল্টারে চলতো? অফকোর্স এখানে খুঁজে দেখতে হবে এটা ট্রু নাকি আওয়ামী লীগের শেল্টারে। প্রশ্ন অফকোর্স এটা মানে আগের সরকারে যারা ছিল দুষ্কৃতিকারী, তাদের শেল্টারেই চলছে। আপনাদের হয়তো কিবা সালমান এফ রহমান ছিল, হয়তো কিবা আনিসুর রহমান ছিল। এখন কেন বের হচ্ছে? হোয়াই নট দ্যাট টাইম? আগে তো ওই যারা ওই দাম দিয়ে ডায়মন্ড কিনতে যাবে কাঁচের টুকরা, ওইটা বুঝতে হবে তারা কেন এতগুলো টাকা বানা দিচ্ছিল। এখন তো ওই সরকার নেই, ওই সরকার নেই। আমি সারপ্রাইজ একটা জিনিস, যে দেখুন রাজনীতি আমরা জনগণের জন্য করি, এটা আমরা বিলিভ করি, এবং ছাত্র এটাই শিখাচ্ছে এখন। কিন্তু যেটা আমি প্রথমে বলছিলাম যে আমি জনাব তারেক রহমান সাহেবকে অ্যাপ্রিসিয়েট করি, যে যখন উনিরা স্থায়ী পরিষদের সদস্যকে শোকজ করছে এবং খোকন সাহেবকে শোকজ করছে, যে এস আলমের গাড়ি, এস আলমকে নিয়ে আমি এখানে গত বছর যখন প্রথম তার কথা আসছে যে তার সব টাকা চলে গেছে বেগম পাড়াতে, তখন কথা বলছে, আর আমাদের ঊর্ধ্বতন এখানকার যারা আমাদের নেত্রী, অনেকে আমাকে ফোন করে বলছে ডিপে যাওয়া যাবে না। তো আমি বললাম ডিপে গেলে কী হবে? তো যাই হোক, এটা আমি বলতে চাচ্ছি। মাই কোয়েশ্চন ইজ, এই যে আপনারা রাজনীতি করেন, আমি বিএনপি কথা বলছি না, তারা তখন ক্ষমতায় নাই, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, এই ডায়মন্ড বাবা তাদের তৈরি, ইজ ইট ট্রু? এগুলো আসলে কি বলবো, কার তৈরি কে ভাই? যে লোক এই ধান্দা করে সে তার ধান্দা সৃষ্টি করছে। কেমন আমি আপনার কথা বলতে দেবো না আগামী 10 মিনিট। ধরুন আমি আপনাকে আগামী কথা ভালোভাবে পলিটিক্যাল পার্টিগুলোকে যদি আপনি দোষারোপ করেন, আপনি একজন লয়ার, আপনি একজন লয়ার, না এজ এ লয়ার না, এজ এ মিডিয়া আপনাদের একটা রেসপন্সিবিলিটি আছে যে পলিটিক্যাল পার্টিগুলোকে যতটুকু সম্ভব মানুষের কাছে ভালোভাবে তুলে ধরুন। টিভি বন্ধ করে দিয়েছেন, অফকোর্স চ্যানেল 1 বন্ধ করে দিয়েছেন, হ্যাঁ চ্যানেল ওটা তো আছে, পত্রিকা বন্ধ করে দিয়েছেন, এই সব জিনিস, এইগুলো এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এই যে ডায়মন্ড আপনার ফেক ডায়মন্ড দিয়ে দিল, এই সব ফ্রড যারা ফ্রডস্টাররা করে, তারা হয়তো পলিটিক্যাল পার্টির শেল্টার নিতে পারে। বাট টু মি, কোনো রাজনৈতিক দলের, কোনো রাজনৈতিক ঊর্ধ্বতন যারা উপর লেভেলে যারা আছেন, রাজনৈতিক দল যারা চালায়, তারা এসব শুনলে কখনো আরেকটা প্রশ্ন করি আপনাকে। আমি খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমি আরেকটা প্রশ্ন করি। ক্যাসিনো সম্রাট, আমার এখনো মনে আছে, ক্যাসিনো সম্রাট নিয়ে যখনই প্রোগ্রাম করতে বসতাম, আমি টপিকটা দিয়েছিলাম যে ক্যাসিনো হাইপেন্স সম্রাট। তখন আমাকে অনেকে ফোন করে গালিগালাজও করছেন যে আপনি কেন এটাকে নিয়ে আসছেন। ক্যাসিনো সম্রাটও আপনাদের সরকারের সময়, আপনাদের সময়ে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ। তো ওই যে মিশাই ফেলতেছেন যে মনে হচ্ছে যে না আমরা যেমন গতিতে ছিলাম আর কি, আমরা ছিলাম আওয়ামী লীগ। আমি না ওনারা অপোজিট। আমি কেন আপনাদের সরকার বলে শুনেন, সেটা হচ্ছে যে
আমি একটু জনগণের জন্য আপনারা রাজনীতি করেন। ধরেন লেবার পার্টি এখানে গত কয়েক বছর ক্ষমতায় ছিল না, কনজারভেটিভ ছিল, লেবার দ্বারাই কিন্তু বলতো যে দ্রব্য বেড়ে গেছে, ইলেকট্রিসিটি কমে গেছে, এসি বাড়াই দিছে, কেন প্রশ্ন করতো, সাথে সাথে প্রাইম মিনিস্টার ক্যান্সার দিতে হতো। আপনারা বলছেন কোনো প্রশ্ন করার দরকার না, ডায়মন্ড বাবা খাও, জয় বাবা খাও, যত বাবা হাতে খাইতে থাকো, সাথে আমাদেরকেও কিছু দাও। এটা কি আপনাদের স্লোগান? যে আপনার কথা বলেন নাই, যেহেতু আপনার কথা বলেন নাই। শুনুন, আপনি যেভাবে ক্লাসিফাই করছেন কথা বলা অসম্ভব, আসলে মুখ না খুলেই ভালো আপনার কথা। এই জিনিসগুলো এইভাবে না, যখন আপনি বিরোধী দলে ছিলেন আপনার লিমিটেশন আছে, আপনি যতটুকু পার্লামেন্টে যখন যেটা বলার, হ্যাঁ লাগামহীনভাবে তো আপনি কথা বলবেন না। এখন সম্রাটের কথা বলতে, সে একটা ক্রিমিনাল, সে মানুষের বাড়ি দখল করতো, ব্যবসা দখল করতো, সেটা আওয়ামী লীগের সময় করেছে। তার ভিতরে কয়েকজন শেখ সেলিম আরো কারা কারা জানি তার পিছনে ছিলেন। আমি বলছি অপোজিশন নেতা হিসেবে আপনাদের দায়িত্ব কথা বলা, তো কথা বলা এছাড়া আর কি কথা বলছেন। হ্যাঁ, আমার মনে নাই ওইটা উনি ওই সময় খেয়েছিলেন। ধন্যবাদ নাসির, ধন্যবাদ আপনাকে। নাসির ভাই, প্রথমে আমি বলি যে আমার জাতীয় ভাই, আমি তার আগে ছোট্ট একটা প্রশ্ন করি আমি, অবশ্যই আপনি বলবেন। এই যে শেয়ার বাজারের সময় কিন্তু দুইজন লোকের কথা আমরা মিডিয়াতে পেয়েছি, একজন আপনার দলের, বলেন। শুনেন, প্রথমে আমি এই জাতীয় পার্টির ভাই, আমি আই ফিল সরি ফর হিম, বাট আপনি যেভাবে করছেন, জাতীয় পার্টি হচ্ছে আপনার কি বলে রসনের ভাষায় দুই ধরনের বিরোধী দল রয়েছে, একটা হচ্ছে বিরোধী দল, একটা হচ্ছে গৃহপালিত বিরোধী দল। তো জাতীয় পার্টি হচ্ছে গৃহপালিত। এই যে ভাই যে বলতে চাচ্ছেন যে অনেক সময় বিরোধী দল হয়, অনেক কিছু বলা যায় না, কারণ কি উনি বলছেন, উনি তো বিরোধী দল ছিলেন না, ওনার ছিলেন জাতীয় পার্টি, ছিলেন আওয়ামী লীগের বি টিম। তা আপনি বি টিম থাকবেন, আমার খাইবেন, আমার পড়বেন, আমার গাড়ি নিয়ে চড়বেন, আবার আমাকে গালি দিবেন, হবে না। তো গৃহপালিত বিরোধী দল এবং বিরোধী দলের মধ্যে, কারণ বিএনপি তো ওয়াকআউট করতো। বিএনপি যে প্রথমবার ক্ষমতায় আপনার বিরোধী দলে ছিল, যখনই যে অন্যায় হয়েছে, যেটা হয়েছে, বিএনপি ওয়াকআউট করে বেস্ট। জাতীয় পার্টির হিস্ট্রি আছে একদিনে ওয়াকআউট করার নাই। কারণ কি? কারণ আপনি যখন গৃহপালিত থাকবেন, আমি আপনাকে খাওয়াই, পড়াই, সব কিছু করি, এখন আপনি আমার মনে করেন আমার বিরুদ্ধে কথা বলেন। যাই হোক, জাতীয় পার্টি নিয়ে কথা বলে সময় নষ্ট করার লাভ নেই, কিন্তু জাতীয় পার্টিকে আমরা দল হিসাবেই গণ্য করি না। যাই হোক, এটা অন্য জিনিস। আপনাকে আমি বলি, হ্যাঁ, নিবন্ধিত দল অবশ্যই, মানে আমি এটা একটা রূপ করতে বললাম আর কি, যে আপনার দল হিসেবে গণ্য করি না, যে দলের কোনো মেরুদণ্ডই নাই। হ্যাঁ, এরা মেরুদণ্ডহীন একটি দল। এই দলকে নিয়ে আপনি যারা পরগাছা, অন্যের সাহায্যে যারা চলে, তাদেরকে আপনি কি জিজ্ঞেসই করবেন, আর ওদের কাছে কি সাহায্য চাইবেন আপনি? যাই হোক, আপনি জানেন ওই যে আগারওয়াল ডায়মন্ড যেগুলো বললেন, যে আপনি বলেন যে কে করেছে এগুলা, আমি আপনাকে খুলাসা করে বলে দিই, এই আগারওয়াল হচ্ছে ইন্ডিয়ান। বাংলাদেশের যত ধরনের রাষ্ট্রীয় মদদে যত ধরনের রাহাজানি হয়েছে, চুরি হয়েছে, সেই চুরিটা শুরু করেছিল শেখ মুজিবের বাসায়। উনার ভাষায় উনি বলেছিলেন যে আমি পেয়েছিলাম চুরের খনি। যে ওই যে উনার চুরের খনি রেখে গিয়েছিলেন, এই চুরের খনি থেকে চুররা উৎপাদিত হয়ে 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 হয়েছে। পুরো শেখ মুজিবের পরিবার হচ্ছে চোর, এরাই হচ্ছে ব্যাংক ডাকাত, এরাই হচ্ছে আপনার এই আগারওয়ালদের সৃষ্টি করা, এরাই হচ্ছে আজকে ভারতে কেন শেখ হাসিনা, কারণ এই ভারতের ছত্র ছায়ায় গোটা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি করার জন্য এই শেখ হাসিনা প্রথম যেদিন আপনার এই দেশে আসার, এই বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুকম্পায়, করুণায় উনি যখন বাংলাদেশে আসার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুমতি দিয়েছিলেন, তার আগে এই ব্রিটিশের বিবিসিতে একটি ইন্টারভিউতে উনি বলেছিলেন, প্রথম কোয়েশ্চেন ওনাকে করা হয়েছিল যে আপনি নাকি রাজনীতি করার জন্য যাচ্ছেন, আপনি কি রাজনীতি পছন্দ করেন? ওনার উত্তর ছিল, আমি রাজনীতিকে ঘৃণা করি। তাহলে কেন আপনি যে রাজনীতিতে আসছেন? আমি রাজনীতিতে যাচ্ছি, বাংলাদেশে যাচ্ছি প্রতিশোধ নেওয়ার জন্য, কেননা এরা আমার বাবাকে হত্যা করেছে। দিস ইজ নট মাই ওয়ার্ড, দিস ইজ নট মাই ওয়ার্ড এট অল, দ্যাটস বিবিসি রিপোর্ট। এখন যদি আপনি আমাকে বলেন যে এটা আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলে ওটা পেয়ে যাবেন, শেখ হাসিনা কেম টু বাংলাদেশ টু টেক রিভেঞ্জ and she doesn't like Bangladeshi because her dad got killed. এইটাই হচ্ছে মুদ্রা কথা। তো শেখ হাসিনা এসেছে বাংলাদেশকে ডেস্ট্রয় করার জন্য, ডেস্ট্রয় করে চলে গেছে। ফারুক সাহেব কত বলেছে আপনাদের এখানে বসে বসে, ডেস্টিনি থেকে শুরু করে, হলমার্ক থেকে শুরু করে কত বলেছি যে দেশকে নিয়ে যাচ্ছে, দেশ নাই, দেশ তলাবিহীন ঝুড়ি হয়ে যাচ্ছে, দেশের সব মেগা প্রকল্প। অনেক দর্শকরা এখন অনেকেই বলছেন, সবাই আজকে দেশকে মনে করে দেশের এই বিজয়ে আনন্দিত হচ্ছেন, কিন্তু আমরা এই টকশোতে এসে যখন বলেছিলাম যে পদ্মা সেতু হচ্ছে শুভঙ্করের ফাঁকি, এই পদ্মা সেতুর মাধ্যমে
আপনার 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে করা হচ্ছে, কেন পদ্মা সেতু আমার পয়সায় করা হবে, আমার পয়সাকে ড্রাই করে কেন করা হবে, কেন ওয়ার্ল্ড ব্যাংকের ন্যূনতম ইন্টারেস্টে যে ঋণ দেওয়া হচ্ছে সেটা দিয়ে কেন করা হবে না? কারণ চুরের দল চাটার দলেরা লোন নিয়ে আসবে না, আসলে এটাকে আপনার আপনার ইয়া করতে হবে, এই আপনার যদি কোনো ওয়ার্ল্ড ব্যাংকে যদি কোনো ফাইন্যান্স করে তাহলে এখানে আপনার জবাবদিহিতা থাকবে। তো এই চুরের দল চাটার দলেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে যেতে পারবে না। এই যে আপনাদেরকে বলেছিলাম যে এরা দুর্নীতি করছে মেগা প্রকল্পের মাধ্যমে, কারণ আপনি যদি ছোট একটা ব্রিজ করেন তাহলে আপনি দুর্নীতি করতে পারবেন না। আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট করেছে, করে সেই স্যাটেলাইট আমাদের কক্ষপথেও চলে না, অন্য কক্ষপথে চলে, তাই না? ওই স্যাটেলাইটটি ছিল শুভঙ্করের ফাঁকি। আজকে আপনি দেখুন যতটা মেগা প্রকল্প এখন তো বেরিয়ে আসলো, এসালম। আচ্ছা, কত টাকা কত পয়সা হলে একজনের ইনাফ হয়? আমার তো মনে হয় ওই যে এসএলএসমের মাধ্যমে যে 5 বিলিয়ন ইউএসডি শেখ হাসিনার পরিবার চুরি করে নিয়ে গেল, সেটা আমার কথা না, এটা তো নিউজ পেপার এখন চলে আসছে না। 5 বিলিয়ন যদি শেখ হাসিনা যদি যতদিন বেঁচে থাকবেন, যদি 4 মধ্যে টাকাকে ভিজিয়েও যদি উনি খান, এই পয়সা শেষ হবে না। 5 বিলিয়ন একটা প্রজেক্ট শুধু এসালমে। আসুন পদ্মা সেতুতে, আসুন মেট্রো রেলে, আসুন আপনার কি বঙ্গবন্ধু টানেলে, আসুন আপনি পোস্ট কোভিডের পরেই বাংলাদেশের রিজার্ভ ছিল 42 বিলিয়ন। 42 বিলিয়ন থেকে 14 বিলিয়নে চলে আসছে কতদিনে? 4.5 বছরে। হ্যাঁ, ধন্যবাদ। তো 42 বিলিয়ন চলে আসছে 14 থেকে 30। দেশবাসীকে যে বলতে চাচ্ছি যে একটা কথাই, এখন আর বলে লাভ না, এই চুর চলে গেছে, বা এই চুরের মতো আর চুর যাতে দেশে না আসে। আমার দল বিএনপি আমরা করি, আমরা প্রবাসে থাকি, আমরা দল কানা নই। যদি বিএনপির মধ্যে, আমি এখানে বসে আজকে বলে গেলাম যে কোনো এই ধরনের যে দুর্নীতি, এই ধরনের স্বজনপ্রীতি, এই ধরনের যে লুটতরাজ, এই ধরনের যে রাহাজানি, মানুষ খুন, মানুষেরকে অপ্রেস করা যেটা হয়েছে, বিএনপি কখনোই এটা করবে না। বিএনপি আরও 3 বার ক্ষমতায় ছিল, হ্যাঁ, এবং দেশ কিভাবে সামনের দিকে গিয়েছিল সবাই জানেন, যার কারণে এই দেশটা আস্তে 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 এই পর্যায়ে এসেছিল। এখন আরও দেশনায়ক তারেক রহমান, ওনার যে ভিশন, আমরা ভাই এই প্রবাসে থাকি, আমি যতটুকু ওনাকে দেখেছি, আমি আপনাদেরকে আশার বাণী দিয়ে বলতে পারি যে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে আমি বাংলাদেশ ছেড়ে যাব না, উনাকে বালুর ট্রাক দিয়ে আটকানো হয়েছে, উনাকে জেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, বারবার বলা হয়েছে যে আপনি বিদেশ চলে যান, আপনাকে সসম্মানে রাখা হয়েছে, বলেছেন আমি বাংলাদেশ ছেড়ে যাব না। তার সন্তান দেশনায়ক তারেক রহমান, উনি বাংলাদেশকে আপনারা দেখবেন, এখানে আজকে বলে গেলাম, আজ থেকে ভবিষ্যতে আবারও এখানে আসবো, দেখবেন যে উনার যে প্ল্যান রয়েছে এই বাংলাদেশকে নিয়ে উনি গভীরভাবে চিন্তা করে, কারণ উনি তো দেশকে পছন্দ করে। উনি তো শেখ হাসিনার মতো নয় যে দেশকে ঘৃণা করে তো আসে নাই। উনি উনার বাবাকে দেশের মানুষ রেসপেক্ট করে, লক্ষ লক্ষ লোক উনার বাবার জানাজা এসেছিল, উনার মাকে বাংলাদেশের মানুষ রেসপেক্ট করে, সেই কারণেই উনি বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবেন, যার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি। আজকে আপনি সালাউদ্দিন সাহেবের মতো সিনিয়র লোক, একটি মিস্টেক হয়ে গিয়েছে, একটি সামান্য মিস্টেক হয়ে গেছে, সাথে সাথে শোকজ করেছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি আসলে রাজনীতি করি না বা রাজনীতি করার কোনো ইচ্ছা নেই আমার। জি। বাট আমি একটা জিনিস, আপনার যারা হোস্টিং করবেন আর কি, প্রোগ্রামটা করেন, তার কাছে একটা অনুরোধ করতাম আর কি, আপনাদের অনুরোধ করা। জি বলেন। আপনারা ওই যে বাংলাদেশি রাজনীতি, ওই যে বইয়া বলছে দুজন ও একই আন্ডের তলা দুজন, তারাও এরা গেলে এরা দুষ্প, এরা গেলে এরা দুষ্প। আমার যে বিএনপির বাইয়া পর্যন্ত বিএনপি বালা ইয়ে করছে না। আমি একটা ঘটনা ছোট্ট করে কই, যে এমপি ইলাসাদি সাহেব আসলাম সময়, তখন আমার একটা প্রবলেমে, তাই আমরা 2 পক্ষ একটা বেজাল আছি, তাই 10 লক্ষ টাকা চাঁদা চাইছি। আচ্ছা, বুঝছেন, 10 লক্ষ টাকা চাঁদা চাইছিলাম, 10 লক্ষ টাকা দেওয়া মানে আমি সমাধান করে দিই। আর এখন আওয়ামী লীগের এমপি সাহেব আসলা শঙ্কুর রহমান চৌধুরী, বিশ্বনাথ বালা তাদের দামা রাখো, হ্যাঁ, তাইনুল্লাহ 203 বিচারি, 203 ভেজাল করলে তাইনেও বিচারও যায়, 2টা কেউ সমান পাইয়া, দুইটাকেও সমান। কি করা উচিত? আপনার সাজেশন কি? আমরা কিন্তু একটা পারতাম না, মানে আপনার সাজেশন কি? হোয়াটস আপনার অ্যাডভাইস কি? এরারে বয়কট করা দরকার। তো কারে দেব?
বুঝছেন? ওই যে বিএনপি আওয়ামী লীগ কাকে দেব? ওদেরকে বয়কট করবো। কাকে দেবে, কাকে দেওয়া উচিত আপনি মনে করেন? ভালো ভালো মানুষ নিয়ে আসে। মানে জনগণ যাকে চাই তো sure. তো জনগণ তো আমরা চাই এটাই, না, জনগণ আমরা তো চাই না। জনগণ চাইবে আমরা ভোটের ভোট মাধ্যমে, দেওয়া ওয়েট করেন ভোট দেওয়া চাই না। পর্যন্ত। জি, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। অবশ্যই জনগণ যাকে চায় তাকেই ক্ষমতা আসবে তারাই, এবং এসে আনটিল নেক্সট ইলেকশন আমাদেরকে ওয়েট করতে হবে। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হলো ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমি একটা জিনিস জানতাম চাইলাম, জি। আপনারা যে লেখছেন ওখানে দেশ সংস্কার, জি আচ্ছা দেশ সংস্কার তো আজ তো 1500 বছর আগে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দেশ সংস্কার হইয়া গেছিল। আচ্ছা, দেশ, হ্যাঁ আপনারা যেটা লেখছেন জি কথা কি আমি আপনারা কইরাম, এর আগে সেই দেশ সংস্কার বাদে কেউ করছেন না রাউন্ড অফ দ্য ওয়ার্ল্ড। হুম আর আপনারা যে একটা জিনিস আনকমন জিনিস লইন আইয়া প্রোগ্রাম করা, হুম কেউ গালিরা কেউ বখরা, ইটা করা হিটা করা, এটা তো দিস ইজ নট রাইট। ঠিক আছে, এখন থেকে কমন জিনিস আনবো। আপনি এরপর থেকে আমাদেরকে সাবজেক্টগুলো দিয়ে দিবেন কমন। আমরা চেষ্টা করবো যে কমনগুলো নিয়ে কথা বলা যায়। কমন কি, একটা কমন বলেন তো দেখি, নেক্সট উইকে কি করতে পারি আমি। নেক্সট না, আপনি যেটা দেখছেন রাষ্ট্র সংস্কার, আপনি আমাকে আমার কথাটা রাষ্ট্র আগে সংস্কার সে করছেন। আপনি রাষ্ট্র সংস্কার ছাত্ররা করবে, সরকার করবে, মানুষ করবে, 18 কোটি জনতা করবে। আপনার কমন সাবজেক্ট কি হইতে পারে নেক্সট উইকের জন্য বলেন। আমি একটু এটা জি না, এটা রাষ্ট্র সংস্কার না, রাষ্ট্র সংস্কার করিয়া গেছেন আজ তো 1500 বছর আগে আপনার থিংকিং হযরত উমর রাদিয়াল্লাহু। আমি বলে দিই, আমি আপনাকে এই জিনিসটা আপনি একটু ডিপলি চিন্তা করেন। আমরা রাষ্ট্র সংস্কার মেরামত, রাষ্ট্র মেরামত যেটাকে বলে, অর্থাৎ আমাদের বিচারালয় করাপ্টেড, আমাদের ব্যাংক করাপ্টেড, আমাদের স্বাস্থ্য খাত করাপ্টেড, এটাকে ডেভেলপ করতে হবে, সংস্কার করতে হবে, মেরামত করতে হবে। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ফারুক ভাই। জি ফারুক ভাই, উপদেষ্টা মন্ত্রী আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে একটা প্রস্তাব আনছেন। আপনি আপনার কথাটা ক্লিয়ার আসছে না, আবার একটু বলবেন। উপদেষ্টা মণ্ডলী কি করছেন? যে এখন আপনি শুনলেন ভাইয়া? এখন শুনতে পাচ্ছি। জি আচ্ছা, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের একটা প্রস্তাব আইছে। জি আমি আপনার মাধ্যমে ইউনুস স্যাররে কইতাম চাইলাম যে হাসিনারে আগে দেশও আইনা বিচার করুক, তারপরে তার নিবন্ধন বাতিল হইব কিনা হইব হইল পরের সাবজেক্ট, কিন্তু বিচারটা হইল পয়লা সাবজেক্ট। হুম আর আসিফ নজরুল স্যার এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আসলাম, হুম তাই কিভাবে মুজিবের ছবি টাঙ্গাইয়া তান চেম্বারও রাখুন, আর তাই সেমনে আওয়ামী লীগের দালালি খোলরা, মানে তাই যে বক্তৃতা দিলা তখন তাই আওয়ামী লীগের দালালি খোলরা, তাই কি বুঝলা গেছুন গিয়া যে অতটা রক্ত অতটা জানের বিনিময়ে তাই ইতিহারও বইছুন। আর আপনার মাধ্যমে আমি ইউনুস স্যারের আরেকটা কথা হইতাম চাইলাম, পিনাকিদা, কনক সারোয়ার ভাই, ইলিয়াস ভাই, আরো অনেকে আছেন, আমেরিকা আছেন আরো কয়েকজন, তারারে দেশ নৌকা নিয়া দেশে সুন্দর একটা পরিবেশ তৈরি করুকা, তারার পরামর্শ নৌকা দেখবা দেশটা অনেক আগে গেছে। জি ধন্যবাদ। নাম্বার কি হইলো ভাইয়া? জি বলেন। ভারত বইয়া হাসিনায় কালকে 50 মিনিটের একটা ভাষণ দিচ্ছে। আচ্ছা, এখন পর্যন্ত আছে বাংলাদেশে কিভাবে তাই ধ্বংস করতে পারে। এখন আমরা যদি ইমিডিয়েটলি কোনো অ্যাকশন না নেই, যে কোনো সময় যে জি জি আমার মনে হয় আপনার কথা লাইন কাটা গেছে, বুঝতে পারছি। আমি যদি কাটি নাই আপু, আবারও বললাম, পরে আপনি বলবেন হাসিনার মতো শরীরের রোগ নাকি। না, আমি কাটি নাই। যাই হোক, আপনাকে ধন্যবাদ। আপনার কথাটাই বুঝতে পারছি যে আপনি যে কথাগুলো বলছেন, নিবন্ধন বাতিলের আগে শেখ হাসিনাকে বাংলাদেশে নেওয়া হোক, আসিফ স্যারের কথা বলছেন এবং তার ভাষণের কথা বলছেন। যাই হোক, এই দুজনে কিন্তু এই বিষয়ে কথা বলবেন। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। নাবিল। জি
আমি আমার প্রশ্ন বিএনপি নেতার কাছে জি যে আমরা তো বিগত 15 বছরে অনেক কিছুই দেখলাম, ওনারা তো অনেক কিছুই বলেন কবিতার মতো। তাহলে এই শেখ হাসিনা সরকারের পতনের পর 15 ঘন্টায় তো ওনারা ওনাদের জাত চিনিয়ে দিলেন। 15 ঘন্টায় তো আমরা দেখলাম বিগত কয়েকদিনে আওয়ামী লীগ নেতাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া এবং ওনাদেরকে দেখে দেখে হত্যা করা, এগুলির দায়ভার কি ওনারা নিবেন? কারণ তথ্যতে এসে মেয়ে নীতির কথা বলা যায়। জি আপনাকে ধন্যবাদ আসিফ সাহেব, আপনি কি ড্রাইভার নেবেন? আপনারা যা একটু পরে একটু নোট করুন, ওনারা উনি নেবেন কিনা এটা ওনারা বলবেন। জি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, টিভি সাউন্ড একটু কমান। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ভালো, মাশাআল্লাহ। হ্যাঁ ফারুক ভাই, জি। আমার প্রশ্ন, এই আমার জাতীয় পার্টির যে আপনার যে সিপি, জি তার কাছে আমার দুইটা প্রশ্ন। বলেন, উনি শুনতে পাচ্ছেন। দুইটা প্রশ্ন হইল। পয়লা প্রশ্ন হইল, উনি বলেছেন যে আমরা তো সংসদে গেছি, বাড়ছি 15 বছর টাইম সংসদে আছে। লাস্ট ইলেকশনও ডিএম খাদি সাহেব উনি বলছিলেন যে আমরা ইলেকশনে যাব না, আমরা বয়কট করব। এর বাদে বা ইলেকশনে হ্যাঁ থেমে গেলা, চালাই গেলা, তাই তাই খুন ফাঁকিটা পাইলা। আর যদি টাইমটা নিকাল বাড়িটা না, সে তো হাসিনা আর তো বিরোধী দল পায় না। তাই তাই তো 15 বছর লিডিং কেও হরিয়া গেছে না হাসিনায়, মানে তার যদি বিরোধী দল রাখিয়া রোশনের সাথে করেছেন পার্লামেন্টে হয়েছিল যে আমরা খুনানো আছি, চিন্তা করলাম, চিন্তা করতাম, আমরা দেখা সিনা কইয়া দিও, আমরা চিন্তা করতাম, নাইলে আমরা বাদ দিও। জি আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে ব্যারিস্টার সাহেব নোট করছেন। আমি আর দুইজন কলারের সাথে কথা বলবো, এরপরে ওনাদের কাছে যাবো। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। বেগম জিয়া মুক্তি পেয়ে প্রথমও বলেছেন যে প্রতিহিংসার রাজনীতি চান না, এবং আমান আদমি তিনিও বলেছেন প্রতিহিংসার রাজনীতি চান না, এবং এই যে জামাতে ইসলামের আমির তাইনও আজকে বলেছেন যে প্রতিহিংসার রাজনীতি চান না। আমরা 10 জনও চাই না প্রতিহিংসার রাজনীতি। বাংলাদেশও 10 মিলে করে কাজ নাই আরে নাই রাজ, এটাই বিশ্ব চায় ভাই এখন বর্তমানে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সালামু আলাইকুম। নেক্সট কলার। সালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্ন বা মন্তব্য? আমি স্টুডিওর মাত্র আমি। জি আপনি স্টুডিওতে মারছেন। ফারুক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপনারা খুব কষ্ট করা, প্রায় আপনারা প্রোগ্রাম করা দেখি, আমি প্রায় 50 দেখি অলমোস্ট। জি তো প্রশ্ন হইল গিয়ে আমার যে আমরা তো সকলে চাই যে বাংলাদেশটা সুন্দরভাবে চলতো, জি বাংলাদেশের ভালো হইতো, জি কিন্তু বর্তমানে যে অবস্থা হয়েছে, তখন আমরা ছাত্র যারা দেশ তারা স্বাধীন করছেন নতুন ভাবে, তারা তো চাই না যে আওয়ামী লীগ, বিএনপি বা জামাত কেউ ইলেকশন পার্টিসিপেশন করতা, তারা যে হতা। তো ওখান এরা যদি এটা চাই না, তো খারেদি দেশ চালাইতে তারা। আচ্ছা, তারা চায় না আপনাকে কে বললো? তারা তো অনেক অনেক প্রশ্ন আছে দেখছি তো আপনার, তারা হয়রা যে না আমরা এই আগর এরারে চাইয়ান না। ঠিক, এটা দু একজন বলছে, দু একজন বলছে, কিন্তু বর্তমান সরকার কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে মিটিং করে, আলোচনা করে, সংলাপ করে কাজ করে যাচ্ছে। আই বিলিভ যেটা ম্যাক্সিমাম কলারই কথা হচ্ছে, এই সরকারকে সময় দেওয়া হোক, এবং বিএনপি, জাতীয় পার্টি, এবি পার্টি সহ যত রাজনৈতিক দল আছে তারা, জামাত সহ সবাই সাপোর্ট দিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ কলার। আমি আর আজকে আপনাদের সাথে কথা বলছি না, আমি এক্সট্রিমলি সরি। নেক্সট প্রোগ্রামে ডেফিনেটলি কথা বলবো। আপনার জন্য 3 মিনিটস। জি বলেন। ওই যে দর্শক বললেন যে আমাদের গত ইলেকশনে আমাদের 15 বছর না, গত ইলেকশনের যে এটা, গত ইলেকশনে আসলে পার্টিগত সিদ্ধান্ত ছিল যে ইলেকশনে যাবেন না, কারণ কোনো দল যাচ্ছে না।
সেই আমি যতটুকু জানি আমাদের জিএম কাদের সাহেবও সেই ব্যাপারে বাট গেছে পরে ভাই আমার কথাটা বলতে দেন, প্রেস ব্রিফিং রেডি করে উনি প্রেস কনফারেন্স ডেকেছেন এবং ওটা ডিক্লেয়ার করবেন, নোট লেখা হয়ে গেছে। যখনই উনি পার্টি অফিসে গিয়ে ওটা ডিক্লেয়ার করবেন, প্রেস ব্রিফিং করবেন, তখন ওনার বাসার সামনে র্যাব পুলিশের গাড়ি দিয়ে ওনাকে ব্যারিকেড দিয়ে আটকানো হয়। আটকানোর পরে ওনাকে ফোনে হয়তো বলা হয় যে আপনি যাবেন না, এটা করতে পারবেন না, যদি আপনাকে যেতে হবে ইলেকশনে, যদি না যান তাহলে আপনার ভাবিকে দেওয়া হবে, অথবা আপনি না গেলেও আপনার দল যাবে। অর্থাৎ তখন সেটার অবস্থার পরিপ্রেক্ষিতে যখন দেখলেন যে উনি যদি না যান ওনার দলকে নেওয়া হবে, হয়তো কিছু লোক তারা দাঁড় করে, যার মাধ্যমে হোক আওয়ামী লীগ সরকার, ডিজিএফআই, এনএসআই, যাদের মাধ্যমে তারা এই কাজগুলো করে থাকে, তাদেরকে দিয়ে একটা ইলেকশন করবে, তাতে আমাদের দলটা ওনার সাথে আর থাকবে না, দল চূড়ান্তভাবে ভেঙে যাবে। সেই অবস্থার পরিপ্রেক্ষিতেই যতটুকু আমরা বুঝি যে ডিসিশন হয় তাহলে বেটার কি আর করা, দুইটাই মন্দ, মন্দের ভালো যেটা হচ্ছে যে অ্যাটলিস্ট দলটা থাকুক নিজের হাতে, সেই হিসাবে ওই ইলেকশনে পার্টিসিপেশন করেছিলেন। এটাই আমাদের এক্সপ্লেনেশন। হ্যাঁ, এটা বাই ফোর্স, এটা কেউ বিশ্বাস করবেন কেউ করবেন না, আমাদের যারা বিরোধী দল আগে বলেন নাই কেন? এটা সবসময় বলা হয়েছে সরকার পাওয়ারে থাকতে ভাই আপনার ফ্রিডম অফ স্পিচ ছিল না, এটা কেন আপনারা জানেন? পার্লামেন্টে যাওয়ার পরে বলতে পারেন? পার্লামেন্টে কি বলবেন? আপনার মাইক দিবে না, আপনাকে বলে দিবে, আপনি বলবেন না, তাহলে এই জিনিসগুলো আপনারা জানেন কেন? এই জিনিসগুলো জাতীয় সরকারের সময় ফ্রিডম অফ স্পিচ ছিল না, জাতীয় পার্টির জন্য ছিল না, ছিল না, সবসময় ছিল না, সবসময় ছিল। এই জন্য তো রোশনের সাথে দেখা করে গান গাওয়ার জন্য যে গায়িকা ছিল পার্লামেন্টে, তার ফ্রিডম অফ স্পিচ না, কোথায় রোশনের সাথে গিয়া দেখা করে আসছে, প্রাইম মিনিস্টারের সাথে ঘোষণা করলো, সেটা তো আরেকটা জিনিস। এই তো একটা টপিক, তো যদি ফ্রিডম অফ স্পিচ না থাকে তাহলে গেছেন কেন ওখানে? ভাই আপনার সাথে কথা বলা ভেরি টাফ, ডিফিকাল্ট। না না, আপনি টপিক তো চেঞ্জ করেন। না, আপনি বলছেন ফ্রিডম বাংলাদেশের জন্য ছিল না, আপনাদের জন্য ছিল না, না আমাদের জন্য ছিল না, যেটা সরকারের বিরুদ্ধে যাবে সেটার জন্য কারোই কথাই বলেন না। এটা কথা হচ্ছে যে আপনি গান গাইতে পারবেন, হ্যাঁ সেই ফ্রিডম ছিল, কিন্তু আপনি যখন সরকারের এগেইনস্টে কিছু বলতে যাবেন, সরকার ওইটা ফ্রিডম কারোই ছিল না। কাজী জাফর কার ছিল? কোন দলের ছিল? এই তো এখন আরেকটা বলে, কাজী জাফর কে ছিল আপনি বলেন? কে ছিল বলেন না আপনি আমাকে। কাজী জাফর তো শেষ পর্যন্ত জাতীয় পার্টির সাথে ছিলেন, এখন উনি সরকারের বিরুদ্ধে কথা বলছেন, এই জন্য আমি প্রশ্নটা করছি। মাইক চালু ছিল। পার্লামেন্টের ভিতরে এরশাদ সাহেব অনেক কথা বলেছেন, আমাদের লিডার অনেক কথা বলছেন, সেগুলা কোন কথা কখন কি বলছেন, আর এগুলা বলাতে সরকার চুর না শুনে ধর্মের কাহিনী। আওয়ামী লীগ সরকার যেটা ছিল বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সরকার ছিল এবং সবচেয়ে বড় এই স্বৈরাচারী সরকার ছিল। এটা মধ্যে বিএনপি বলেন, জামাত বলেন, বাংলাদেশের মাটিতে যতক্ষণ শেখ হাসিনা পাওয়ারে ছিল আনটিল 5th of August কেউ দাঁড়ায় কথা বলতে পারে না। আজকে সবাই বড় বড় কথা বলছেন। 17 বছরের আন্দোলন কোথায় ছিলেন আপনারা? আপনাদের পিষে ফেলছিল জাতীয় পার্টি ওই সময় পার্লামেন্টের ভিতরে। তাদের আমরা বিএনপি না, আমরা জামাত না, আমাদের দল ছোট, কিন্তু ওই সময়ের ভিতরে আমরা কিন্তু পার্লামেন্টের ভিতরে থেকে আমাদের এরশাদ সাহেব অনেক অনেক প্রতিবাদ করেছে, অনেক কিছুতে। ঘরে থাকলে খুন, বাইরে গেলে গুম, এইসব বলছেন। খেলা হবে সেই স্লোগান কেটে ফেলেছেন। তারপরেও গত জিএম কাদের সাহেব এই বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে, এটা নিয়ে পার্লামেন্টের বেশ হইচই হয়ে গেছিল। বাংলাদেশের পার্লামেন্ট, আপনি কি মনে করেন এটা ব্রিটিশ পার্লামেন্ট? আপনি ওখানে কথা বলবেন, দরজার সামনে থেকে বের হয়ে গেলে আপনার পিটানো শুরু করবে, আপনাকে আসতে দিবে না। ওনাকে ওই যে একবার সমস্যা হয়েছিল যে জাতীয় পার্টির চেয়ারম্যানকে ওনাকে দায়িত্ব দেওয়া হবে, উনি ওই জিনিসটা করে যাওয়ার সময় ওনাতে পদবি কেটে ফেলা হয়েছে। উনি জাস্ট বিকজ আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন যে আপনি আর এখন জাতীয় পার্টির পক্ষ থেকে পার্লামেন্টের না, সংসদীয় নেতা না, রোশনের সাথে পথেই উনার গার্ড নেওয়া হয়েছে, গাড়ি ফেরত গেছে, উনি অন্য চলে আসছে। সে ছিল আওয়ামী লীগ সরকার। আজকে এখানে বিএনপি বলতেছেন আরে ভাই দেশে গিয়ে পলিটিক্সে নামেন, দেখেন আগামী ইলেকশন কোথায় কে দাঁড়ায়। হ্যাঁ, এটা শেষ দিন না জাস্ট বিকজ আওয়ামী লীগ চলে গেছে, মাঠ ফ্রি হয়ে গেছে না, তা না। কিন্তু দেশে এখন আগামীতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভালো ভালো রাজনৈতিক দল, রাজনীতি যেগুলোকে পায়ের নিচে রাখছিল আওয়ামী লীগ, তারা এখন বের হয়ে আসতেছে, ভালো কথা বলতেছে। উই সি নিউ লিডার্স ইন বাংলাদেশ, বাট সেই লিডার শুধুমাত্র বিএনপি না, দেয়ার আর আদার পার্টিস। এখন নতুন প্রজন্ম আসতেছে। এই নতুন প্রজন্ম হয়তো আজকে যারা ভাবতেছেন যে উই আর দি ফাইনাল প্লেয়ার, উই আর অল, ইট মে নট বি সো ইন 2 years টাইম। ধন্যবাদ জি আপনার জন্য। সাহেব আমি খুব সংক্ষেপেই বলে ফেলি, কারণ ওনার কথা থেকে কিন্তু খুব ভালো লাগে আমার, মানে উত্তরটা চলে আসে, বেশি বলা লাগে না আর কি। উনি খুব সুন্দরভাবেই বলেছেন যে ওনারা কীভাবে আপনার প্রতিবাদ করবে, ওনাকে তো মেরে ফেলবে, ওনাদেরকে তো ধরে নিয়ে যাবে। তো ওনাদের হচ্ছে তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই, হ্যাঁ আমার এমপি তো থাকতে হবে, আমার ঘরে গিয়ে আমি রাত্রে ঘুমাতে হবে,
এখন আমি যদি সরকারের বিরুদ্ধে কথা বলি তো এটা রাজনৈতিক দল হলে তো মনে করেন বিএনপি রাজনৈতিক দল, ওনারা বলছেন আমাদেরকে ফাটাইয়া ফেলছে, আমাদেরকে তো ফাটাইয়া ফেলছেই, আমাদের তো লক্ষ লক্ষ নেতা কর্মীদের জেলে পড়ছে, আমাদের তো দেশের এক তারেক রহমানকে আজকে দেশে যেতে পারে কারণ আপনি নির্বাসিত, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি নিজেই আপনার জেলের মধ্যে আপনার যে শেষ জীবনটা শেষ করে ফেলেছেন, যার টয়লেট পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, কিন্তু একটি রাজনৈতিক দল এবং একটি গৃহপালিত দলের মধ্যে পার্থক্যই উনি বুঝিয়ে দিয়েছেন, যে পার্থক্যই হচ্ছে ওইটাই যে বিএনপি আমাকে মারো কাটো যাই করো আমার সত্য আমাকে বলবোই, আমি ওয়াকআউট করে চলে আসবো। বিএনপির পলিসি ফলো করে, জাতীয় পার্টির পলিসি ফলো করে, ইট মে নট বি ইন ইওর ফেভার। আপনারা খুশি হইতেন যদি জাতীয় পার্টির একটা সংবিধানিক সংকট সৃষ্টি করতে আওয়ামী লীগ থেকে সাপোর্ট তুলে নিয়ে 2014-তে, এটা আপনারা চাইছিলেন, এটা হয় নাই। আমরা বুঝি আপনাদের গায়ে জ্বালা। আচ্ছা ফারুক সাহেব, তখন হচ্ছে কি আমি বলি যে তো উনি যেভাবে বললেন যে কিভাবে আমরা করব, আমার এই মহাসচিবকে বলে যে তুমি যদি না যাও কালকে তুমি মহাসচিব থাকবে না, রওশনের সাথে মহাসচিব হয়ে যাবে। তো ওনাদের দল তো চালাই শেখ হাসিনা, ওনাদের মহাসচিবকে বলে সেটাও তো শেখ হাসিনা করে, এটা কি রাজনৈতিক দল? এটা তো আওয়ামী লীগের বি টিম যাওয়া বলে তো উনিও তো বললেন, বি টিম যদি হয় আপনার তাহলে তো এটা রাজনৈতিক যদি দল হয়, অন্যান্য রাজনৈতিক দল যেমন আছে বাম আছে, ইয়াসি যারা রাস্তায় ছিল, বিএনপি আছে রাস্তায় মায়ের খেয়েছে, সব কিছু করেছে কিন্তু সরকারের সাথে আঘাত করে নাই। তো জাতীয় পার্টি তো সরকারের সাথে আঘাত করেছে, যাই এটা আমি আগেও বলেছি যে জাতীয় পার্টি নিয়ে কথা বলে সময় নষ্ট করে আপনি অনেক, যেই কথায় আসতে হবে একটা সিগনিফিকেন্ট যে জিনিসটা হচ্ছে যে বারবার বলা হচ্ছে যে এই সরকারকে চাই, এই সরকার থাকুক। আমি দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে বলছি, দেখুন পৃথিবীর কোথাও ইন্টারিয়াম গভর্নমেন্ট অথবা অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালায় না বেশি দিন। কেন চালায় না জানেন? আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের প্রতিবেশী ভারত সব সময় আছে বাংলাদেশ কীভাবে অ্যাপ্রোচ করা যায়, এবং মিয়ানমার রয়েছে, আরও অনেক দেশ রয়েছে। আপনি যদি মানে একটি স্টেবল গভর্নমেন্টে না আসেন, 10 জন দিয়ে একটা উপদেষ্টা দিয়ে এত বড় একটা দেশ সময় মানে আপনার টাইমিংয়ের জন্য চালানো যায়, এটাকে যদি আপনি স্ট্রেচ করেন তাহলে আপনার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর কিন্তু হুমকি আছে। হ্যাঁ, পাশাপাশি আপনার যে স্টেক হোল্ডারগুলো রয়েছে, হ্যাঁ যেমন যে বিদেশি দাতা সংস্থা রয়েছে, স্টেক হোল্ডার যারা রয়েছে, এরা কি করে, এরা আপনার দেশে তখনই ইনভেস্ট করবে যখন দেখবে একটা স্টেবল গভর্নমেন্ট চলে এসেছে, কারণ এদের ইনভেস্টমেন্টটা হতে লং টার্মের জন্য। আপনার দেশের ইকোনমিটাকেও বুঝতে হবে। আমরা তো সেন্সে চিন্তা করি, কিন্তু বৃহত্তর চিন্তা করলে গণতন্ত্রের বাইরে কোনো আর কিছু হতেই পারে না। কারণ আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, এই গভর্নমেন্ট স্বল্প সময়ের জন্য এসেছে। এখন আমি যদি একজন এজ এ ব্রিটিশ আমি যদি এখন বাংলাদেশে 5 মিলিয়ন 10 মিলিয়ন ইনভেস্ট করতে যাই, আমার চিন্তা আসবে যে এটা তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এটা তো 2 দিনের জন্য আসছে, আমি এখানে ইনভেস্ট করে যদি এই সরকার কোনো ঝামেলায় পড়ে যায় তাহলে আমার যাওয়ার জায়গা কই, তা আমি ইনভেস্ট করবো না। তখন ঠিক একইভাবে আপনার মনে করেন যে 5 ইয়ার্সে একটা ইলেকশনের মাধ্যমে যে গভর্নমেন্ট আসবে তখন তার গণতন্ত্র সাস্টেইন হবে, বাংলাদেশে স্টেবিলিটি চলে আসবে। বাংলাদেশে একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, এদের দেশ পরিচালনার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্স আপনার প্রতিরক্ষা খাতেও দরকার, ডোমেস্টিক খাতেও দরকার, সব দিকে, এবং ইকোনমিক্যালিও দরকার। তো এই জন্য আমি বলি আপনাদেরকে যে দেশ ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে দেশকে আপনার এই ডাকাতদের হাত থেকে পুনরুদ্ধার করার পরে একটি সহনীয় টাইমে যখন দেখা যাবে যে একটি ইলেকশন দেওয়ার পর্যায়ে চলে এসেছে, এটা খুব বেশি সময় লাগার কোনো কথা নয়, কারণ বাংলাদেশে এই প্রথম কিন্তু আপনার অন্তর্বর্তীকালীন সরকার আসে নাই, এর আগেও এসেছে, শাহাবুদ্দিন সাহেবের সময় এসেছে, বাট এবারকেরটা যেহেতু 13 ইয়ার্স এবং এভাবেই করা হয়েছে, এটা কোনো সরকারের সময় করা হয় না। ইভেন কি জাতীয় পার্টি, আমি এটাই বলবো, সত্য বলতে কোনো ইয়া নাই, এবং কি এরশাদ সরকারের সময় এভাবে দলীয়করণ করা হয় না যেটা শেখ হাসিনা করেছে। এটাই করতে হয়তো সামান্য কিছু সময় লাগবে, এই সময়টা কিন্তু বিএনপি দিতে রাজি আছে, কিন্তু আপনাকে রোডম্যাপ দিতে হবে, আপনাকে ইলেকশন করতে হবে, সেই ইলেকশন করে ছাত্ররাই চলে আসুক, ওরাই একটা পলিটিক্যাল পার্টি করুক, অথবা যেই আছেন আপনারা যদি ডক্টর ইউনূসকে পছন্দ করেন উনি একটা পলিটিক্যাল পার্টি করুক, দেখি বাংলাদেশের মানুষ ভোট দেয়, কাকে দেয়, ন্যাশনাল তারেক রহমানকে দেয় না XYZ-কে দেয়। এখন তো ফেয়ার ইলেকশন হবে, তা আমাদেরকে শুধু বিএনপি, আপনারা যে বারবার বলছেন এই বিএনপির বাইরে আবার ক্ষমতায় আসতে চাচ্ছে, ভাই পিছন দরজা দিয়ে আমরা ক্ষমতায় আসতে চাচ্ছি না, আমরা আপনাদের ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় আসতে চাচ্ছি। আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আপনারা যদি ভোট না দিয়ে গৃহপালিত জাতীয় পার্টিকেও ভোট দিয়ে দেন, সেটা তো আপনাদের সম্মান করতে হবে। আপনারা যদি ভোট যদি যাকে ইচ্ছে দিয়ে দেন তা আমাদের সম্মান করতে হবে। এই জন্য আমি বললাম নির্বাচনের বিকল্প নাই, গণতন্ত্রের বিকল্প নাই। যে দেশে গণতন্ত্র নাই সে দেশ হুমকির সম্মুখীন হতে পারে, যে দেশে গণতন্ত্র নাই সে দেশে অর্থনৈতিকভাবেও আপনার হুমকির সম্মুখীন হতে পারে। এই জন্য একটা ইলেকশন খুবই জরুরি এই সরকারের। ধন্যবাদ। আপনার জন্য 1 মিনিট কনক্লুশন। দেখুন, আসলে আগামী দিনের যে বাংলাদেশ, হ্যাঁ আমরা যেটা দেখি যে এটা বাংলাদেশ, এটা আওয়ামী লীগকে সরানোর
পিছনে দেশের সব শ্রেণীর মানুষ যে আসলো, স্টুডেন্ট আসলো, সেটার একটা বড় কারণ ছিল যে এটাকে ভারতীয় করান যাবে না। এক মিনিট, হ্যাঁ, এখন ভারতের করাতে এই জন্য এটাকে ইনডাইরেক্টলি বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। 71-এ গেছে পাকিস্তান, 2024-এ গেল ভারত। এখন এটা স্বাধীন বাংলাদেশ, এই জন্যই বলা হচ্ছে স্বাধীন বাংলাদেশ, যে এটা খাঁটি বাংলাদেশ, এখানে না ভারত না পাকিস্তান। হ্যাঁ, এখন এই বাংলাদেশে নতুন নেতৃত্ব আসতেছে, কিন্তু আমাদের রাজনৈতিক দল, পুরাতন যেসব রাজনৈতিক দল বর্তমানে আছে, এদের মন মানসিকতা এখনো চেঞ্জ হয় নাই। হ্যাঁ, এদের মন মানসিকতা চেঞ্জ না হলে আমরা আবারও এরকম বিপদে পড়বো। যে গত 15 বছর যে ব্যবস্থায় ছিলাম আমরা, ওই রকম আরেকটা, ওই যে জামাতের আমির সাহেব অলরেডি বলেছেন, একটা রাক্ষস থেকে বের হয়ে আরেকটা রাষ্ট্রের দেশ পড়বে, এটা চাই না। আমরা তো মনে হয় সেই দিকেই যাচ্ছে, আমাদের সবাইকে সতর্ক হতে হবে। আমাকে এক মিনিট দেন, আমি আমার দর্শক মণ্ডলীর দেশে বলবেন। দর্শক মণ্ডলী, 1 মিনিটের মধ্যে যে কথাটা বলতে চাচ্ছি, যে এই সরকার যেটা এসেছে, সেই সরকারটা হচ্ছে আমাদের ছাত্র জনতা এবং বাংলাদেশের আপামর জনতার আন্দোলনের ফসল। সেই সরকারকে এবং রাজনৈতিক দলকে কখনোই প্রতিপক্ষ করার চেষ্টা করবেন না। আমরা এই সরকারকে মেনেই এসেছি। ডক্টর ইউনূসকে কিন্তু বিএনপি, জাতীয় পার্টি বলে, জামাত বলে সবাই মেনে আমরা এই সরকারকে মেনেছি। এই সরকার কখনোই প্রতিপক্ষ নয় রাজনৈতিক দলের, এবং সরকারও কখনো বলছে না যে আমরা, ওরাও বলছে, বারবারই বলছে যে রাজনৈতিক দলের সবাই খুব সুন্দরভাবে ওদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। খুব সুন্দর বাংলাদেশ চলছে, যেই বাংলাদেশ আপনারা চেয়েছিলেন খুব সুন্দরভাবে চলছে। এবং দলীয়ভাবে বিএনপি যেইভাবে এই সরকারকে সাহায্য করে যাচ্ছে, এটা খুবই সুন্দর জিনিস, এটাকে চালু রাখা উচিত। এবং আমরা মনে করি, যেটা ডক্টর ইউনূস সাহেব খুব সুন্দরভাবে বলেছেন, যে আমাদের মেয়াদ কখন শেষ হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং রাজনীতিবিদরাই এটাকে সিদ্ধান্ত নেবেন। এটা কিন্তু ডক্টর ইউনূসই বলেছেন। তো রাজনীতিবিদ এবং এই বর্তমান সরকারের সমন্বয়ের মাধ্যমেই সুন্দর একটি ইলেকশন আমরা উপহার পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দুজন অতিথির সাথে, কথা আপনাদের সাথে বলছিলাম। যাওয়ার আগে আমি সবসময় একটা রিকোয়েস্ট করি যে আমরা বাংলাদেশকে প্রাণ দিয়ে ভালোবাসি, আবেগ দিয়ে ভালোবাসি, এবং আমাদের মন, প্রাণ, আবেগ সব বাংলাদেশে। তাই বাংলাদেশ এখন খারাপ সময় দুই দিক দিয়েই পার করছে, পলিটিক্যালি এবং ন্যাচারাল ডিজাস্টার, ফ্লাড যেভাবে বাংলাদেশকে গ্রাস করে নিচ্ছে, সেই বন্যা মোকাবেলা করার জন্য বাংলাদেশ অলরেডি প্রুভ যে উই আর ইউনাইটেড। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, সাদা, কালো সব আমরা ইউনাইটেড একে অন্যকে বাঁচানোর জন্য। অর্থাৎ ভূপেন হাজারিকার গানের কথা, মানুষ মানুষের জন্য। এবং এই ধন্যবাদ বাংলাদেশের মানুষকে, এবং আমি ধন্যবাদ আমাদের প্রবাসীদেরকেও দিতে চাই যে তারা যেভাবে এগিয়ে এসেছে। বন্যা হলো নোয়াখালীতে, চিটাগং, সিলেটের মানুষের ঘুম নেই, কে কত টাকা পাঠাতে পারে, কে কতভাবে হেল্প করতে পারে, এটাই আমরা, এটাই আমাদের আমিত্ব, এটাই আমাদের ইমোশন। সেকেন্ড রিকোয়েস্ট হচ্ছে যে জনাব ডক্টর ইউনূস, বর্তমান সরকার যে রিকোয়েস্টটি করেছেন, এবং আমিও রিকোয়েস্ট করি, আপনারাও রিকোয়েস্ট করুন, একে অন্যকে সঠিক পথে টাকা পাঠান। আপনাদের সঠিক পথে টাকা পাঠানোর মাধ্যমেই বাংলাদেশের রিজার্ভ বা বাংলাদেশকে সুন্দরভাবে, এই যে বললাম, সংস্কার করতে হবে, মেরামত করতে হবে, ডেভেলপ করতে হবে, তাহলেই সম্ভব। তাই প্রত্যেক প্রবাসী ভাই বোনদের প্রতি আপনারা কি করবেন এখানে বসে? অনেকে ভাবছেন যে ছাত্ররা জীবন দিয়েছে, নতুন বাংলাদেশ পেয়েছি, ইউনূস সাহেব কাজ করছে, জাতীয় পার্টি কাজ করছে, বিএনপি কাজ করছে, জামাত কাজ করছে, আমি কি করব? আমার দায়িত্ব হচ্ছে যেই টাকাটি আমি এলোমেলোভাবে পাঠাতাম সেটি এখন আমি বৈধভাবে ব্যাংকের মাধ্যমে পাঠাবো, যাতে করে সরকার সেটি আমাদেরকে এজ এ ফরেন রেমিটেন্স হিসেবে দেখাতে পারে। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।